রাজার নীতি রাজনীতি, যে রাজনীতি নিয়ে কদিন আগেও একটা প্রজন্ম আলোচনা করতে চাইতো না, ঘৃণার চোখে দেখত, কিন্তু সেই রাজনীতি নিয়ে সরব হয়েছে বর্তমান প্রজন্ম। তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক দল গড়েছে, যারা এই দলের বিপক্ষে, পক্ষে যারা তারা তো বলছেই, বিপক্ষে যারা তারাও কিন্তু রাজনীতি নিয়ে কথা বলছেন। সুতরাং রাজনীতি এখন বাংলাদেশের আলোচনার একটা অন্যতম বিষয় এবং একটা প্রজন্মকে আকৃষ্ট করেছে এই 5 আগস্ট 36 জুলাই বিপ্লব পরবর্তী সময়। আমরা সেই সমসাময়িক রাজনীতি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে জেডএসআরএম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ানুজ্জামান, আর আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদদের একজন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। স্বাগত জানাচ্ছি আপনাকে মাহমুদুর রহমান মান্না। এবং মান্না ভাই তো বলবেনই তিনি কেমনভাবে দেখছেন এই তরুণ প্রজন্মের রাজনীতিকে। আমাদের সঙ্গে এক ঝাঁক তরুণ আছেন এখানে যারা কথা বলবেন রাজনীতি নিয়ে। তারা এখন রাজনীতি নিয়ে কতটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিংবা সমালোচনা করতে চাইছেন নতুন দলের, আমরা সেই বিষয় নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গেই থাকবেন। আর মান্না ভাই, প্রথমেই জানতে চাই যে আসলে রাজনীতি নিয়ে আলোচনা করার একটা উন্মুক্ত পরিবেশ কি তৈরি হয়েছে কিনা বাংলাদেশে, যেটা কিছুদিন আগে পর্যন্ত সীমাবদ্ধ ছিল? জি হয়েছে, মানে এরকম হয়েছে যে আগে সরকারের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে কথা বলতে, মত প্রকাশ করতে নিষেধ করা হতো, বাধা দেওয়া হতো। কিন্তু এখন যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি খুব স্পষ্ট বলছেন আপনাদের যেরকম মনে হয় সেরকম সমালোচনা করেন, সমালোচনা যদি না করেন তাহলে আমরা জানবো কেমনে যে আমরা যা ভাবছি তার ভিন্ন ভাবনাটা কী। এবং বলছেন যে এই মত প্রকাশের জন্যে আমি কাউকে কোনো রকম শাস্তি দেব না, এই পর্যন্ত কথা বলার অপরাধে কোনো বিশেষ প্রতিবাদের কারণে কাউকে তিনি জেলে দিয়েছেন, নির্যাতন করেছেন এরকম নেই। অথচ একটা সময় টকশোতে আসতেও বাধা দেওয়া হতো কিংবা নিষিদ্ধ করা হতো কয়েকজনকে, এরকম। হ্যাঁ, টকশো করে বেরিয়ে যাওয়ার পথে গ্রেপ্তার করেছে, এরকম তো বহু হয়েছে। তো সেদিক থেকে আমি বলছি যে আমি ঠিক সরকারের প্রশংসা করার কথা জন্য এগুলো বলছি না, এটা ঠিক এই গভর্নমেন্টের অ্যাটিটিউডের মধ্যে কথা বলতে উৎসাহ দেওয়া হচ্ছে। এতে করেই কি তরুণ প্রজন্ম আগ্রহী হয়েছে রাজনীতির জন্য নামতে, রাজনীতি করতে, নতুন দল গড়তে, নাকি আসলে পরিবর্তনের পরে আসলে দেশ সংস্কারটাই আসলে মূল মনে হয়েছে? আমি যদি নতুন যে দলটি গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি, আপনি একটু পর থেকে শুরু করছেন, আপনি একদম শুরু থেকে বলেন। মানে যখন তাদের মধ্যে আগ্রহ হলো, তারা পথের মধ্যে নামলো, কোটা নিয়ে আন্দোলন করলো, সেই কোটার তখনও কি রাজনীতি ছিল আপনার মনে হয়? নিশ্চয়ই ছিল, কারণ কোটার দাবিটা প্রায় রাতারাতি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত স্বৈরাচারের উৎখাতের দাবিতে চলে গেল। এক রাতের মধ্যে তো সরকার পতনের দাবি আসলো, এটা এক রাতের ব্যাপার তো হতে পারে না। ভেতরে ভেতরে চেতনা ছিল, গুলি করে করে যখন মানুষ মারছে দেখছে আর ভাবছে এটার শোধ দেব, এটা অন্যায়, প্রতিবাদ করা দরকার, ভেতরে ওই তাগিদ ছিল, তা না হলে তো হতে পারে না। এই কারণে মানে আলাদা করে যারা দেখার চেষ্টা করেন তারা খুব ভুল করেন। শেখ হাসিনা ওই ভুলটাই করেছিলেন। উনি মনে করেছিলেন যে ওরা সব দাবি দাবি আন্দোলন করতে আসছে, কিছু মানবো না, তারপরে বাড়ি চলে যাবে, কিছু হবে না। এইটা যে এতখানি যেতে পারে, এটা উনি একটা রাজনৈতিক পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও, নিজে দীর্ঘদিন রাজনীতি করা সত্ত্বেও, ক্ষমতায় থাকা সত্ত্বেও বুঝতে পারেননি। মানে সেখানেই বড্ড ভুল করে ফেলেছেন তিনি, এবং তার পরিণতি তো তিনি ভোগ করছেন এই মুহূর্তে। আমরা যদি আবারও রাজনীতির কথায় আসি, এই শুরুটা হয়েছিল তো কয়েকজন গুটি কয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারপর সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন। পরবর্তীতে তাদের যে দাবি, এক দফা দাবি, সেটা প্রতিষ্ঠা পেয়েছে। আমি বলতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠা পাওয়ার পর তারা থেমে যায়নি, তারা আরেকটা ধাপ এগোতে চেয়েছে নতুন দলটি। সেই দলটাকে আপনি কিভাবে দেখেন? তাদের ঘোষণা 28 ফেব্রুয়ারি তারা যে দল গড়ার যে ঘোষণাটা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, তাদের অনেক ধরনের দাবি দেওয়ার সাথে মত থাকতে পারে, সে জায়গায় আমরা একটু পরে আসবো। কিন্তু আমি বলছি যে তাদের রাজনীতি করার ঘোষণাটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে এরকম মনে হয়েছে যে যেখানে সমস্ত দলগুলো মিলেও বিজয়ের জায়গায় যেতে পারল না, এরা গেল, এইটা তাদেরকে খুবই আত্মবিশ্বাসী করেছিল, যেটা যুক্তিসঙ্গত। তারা তখন মনে করেছে আমরা যদি এটাকে পরাজিত করতে পারি তাহলে যে কারণে এই অবস্থাটা তৈরি হলো সেই কারণটা দূরও করতে পারি, আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, একটা ভালো দেশ নির্মাণ করতে পারি, এরকম একটা দেশ যেটা আমাদের বসবাসযোগ্য হবে। তারা তার পক্ষে অঙ্গীকার করতে চেয়েছে। ওই যে কবিতা বলে না, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এটা কিন্তু সর্বকালের জন্যেই সত্যি। মানে আমি যতদূর দেখেছি
পৃথিবীর যে যে জায়গায় দেখেছি, যুব বিদ্রোহ, ছাত্রদের আন্দোলন পৃথিবীর সমস্ত জায়গায় হয়েছে এবং সব জায়গাতে এরকম লড়াকু আন্দোলন হয়েছে। এই যে জেন জি নিয়ে এত কথাবার্তা, যেটা ধরেন আপনি আফ্রিকাতে বা ল্যাটিন আমেরিকাতে, বিশেষ করে উগান্ডাতে একটাই কথা ছিল, এই রকম একটা লজ্জাজনক জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত, আমরা এখন সাহস দেখাতে চাই। ওরা কতখানি সাহস দেখিয়েছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের যুবক ছাত্ররা যে সাহস দেখেছে অকল্পনীয়। মানে আমার মাঝে মাঝে বলে যেগুলো সত্যি সত্যি অনন্য, যার কোনো উদাহরণ অন্য জায়গায় পাওয়া যাবে না। মানে একটা ধরেন যে দেখছি পুলিশটা দাঁড়িয়ে আছে, আমাকে গুলি করবে, আমি তার সামনে দাঁড়িয়ে 2 হাত বিছিয়ে দিয়ে বললাম গুলি করো, গুলি করলো একটা, বললো দেখি তুমি আর কটা গুলি করতে পারো। মানে আমি এরকম ইতিহাসের মধ্যে দেখি না। তো এই জিনিসটা তারা নেবার পরে তাদের তো মনেই হতে পারে এত দূর যখন গেছি তখন এই দেশটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত। এবং সেই বিবেচনা থেকে তারা মনে করেছে, আগে যারা বলতো আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ, ওরাই এখন মনে করেছে রাজনীতি করতে হবে, না হলে এটা বদলানো যাবে না। তারা বুঝেছে রাজনীতি হলো সমাজের পরিচালক, রাজনীতি সমাজের নিয়ন্ত্রক, রাজনীতি সমাজকে গঠন করে, রাজনীতিরই নিয়ন্ত্রক হতে হবে তাদের। তরুণ প্রজন্মের রাজনীতিতে আসাটাকে, এটা প্রথমে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আমরা দেখলাম যে গত 28 ফেব্রুয়ারি একটা নতুন দলের আত্মপ্রকাশ ঘটলো এবং সেখানে আমরা দেখলাম যে যারা এই রাজনৈতিক দলটা গঠন করেছে তাদের মধ্যে একটা বিপ্লবী চেতনা, একটা বিপ্লবী মনোভাব রয়েছে এবং তারা একটা সেকেন্ড রিপাবলিক বলে একটা কথা প্রচার করছে এখন। তো একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে জনাব মাহমুদুর রহমান মান্না এই সেকেন্ড রিপাবলিক কথাটাকে কিভাবে নিচ্ছেন? অবশ্যই এটা আমাদের আলোচনারও খুব গুরুত্বপূর্ণ পর্ব হবে সেকেন্ড রিপাবলিক। আর কেউ কি যুক্ত করতে চান? নতুন রাজনৈতিক দলকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি রাজনীতি বিষয়ে আলোচনা করতে চান কিনা, আগ্রহী কিনা এই মুহূর্তে? জি ধন্যবাদ। যে ব্যাপারটি প্রথমে বলছিলেন যে রাজনীতিকে তরুণরা ঘৃণা করত, এটি বাস্তব যে আমাদের যখন আমরা শৈশব পেরিয়ে যখন আমরা বড় হয়েছি তখন আমরা দেখি যে রাজনীতির একটা নোংরা দিক আমরা দেখেছি, যে আমাদের কথা বললেই আমাদেরকে জেলে ঢুকানো হচ্ছে, আমাদের সিনিয়রদেরকে তুলে নেওয়া হচ্ছে যেখানে সেখান থেকে। তো এটি একটা ভীতি কাজ করতেছিল সবার মধ্যে। তো সেই জায়গাটা থেকে যখন আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে আমরা বিপ্লবী চেতনা নিয়ে যখন সামনে এগোচ্ছি, তখন সবার মধ্যে তরুণরা চিন্তা করতেছে যে এখন রাজনীতির মধ্যে গেলে অবশ্যই আমরা এই দেশটাকে পরিবর্তন করতে পারবো। এই দেশ তো নষ্টরা ধ্বংস করে ফেলতেছে, তো আমরা যদি ইয়াংরা না এগিয়ে আসি তাহলে তো নতুন রাজনীতিবিদ তৈরি হবে না। সুতরাং এই দেশকে ভালো মতো চালাতে হলে তরুণ রাজনীতি, তরুণদের প্রয়োজন। আর কেউ? আগে যে রাজনৈতিক দলগুলো ছিল সব ছিল প্রবীণ মুখ, এমনকি যে পদগুলো ছিল সবাই প্রবীণ মুখ ছিল। আপনার কাছে আমার একটা বিষয় যে আপনি জিনিসটা কিভাবে দেখছেন, যে তরুণ সমাজটা যে নতুন দলটা ঘোষণা করলো তারা কতটুক সামনের দিকে জিনিসটা এগিয়ে নিয়ে যাবে, তারা কতটুক প্রবীণদের থেকেও বলবে যে হ্যাঁ ওরা যেরকম পারছে আমরা তার থেকেও বেশি পারি, কতটা সফল হতে পারবে, বিশ্বাস রাখতে পারেন ওদের উপর যে জি ওরা সামনের দিকে আরো ভালো কিছু করে দেখাবে দেশের জন্য। আর কেউ? ওনারা যে দলটি গঠন করেছে, যেটার জন্য ডাক দিয়েছে, ওনারা কি প্রাইভেট ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টকে রেখেছিল ওখানে, বা অন্য সব জেলার কোনো স্টুডেন্ট ওখানে ছিল এই দল গঠনে? আচ্ছা, ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন এসছে। প্রথমে আমি জানতে চাই যে ওই আপুর প্রশ্ন সূত্র ধরে যে বিপ্লব সফল করা যতটা সহজ, বিশ্বব্যাপী আপনি অনেক উদাহরণ দিয়েছেন, কিন্তু রাজনীতি করে সরকার গঠন করা কিংবা দেশ পরিচালনা করা, সেটাই কি আসলে সাফল্যের উদাহরণ খুব বেশি আছে এবং বাংলাদেশেও কি আসলে খুব বেশি আছে এই প্রশ্নটা? সেই ক্ষেত্রে এই দলটা সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? আপনি কোনো একটা চ্যালেঞ্জ দিচ্ছেন, এই নেওয়ার মধ্যে আপনার বেশি করে দরকার সাহস, এর জন্য বেশি করে দরকার কমিটমেন্ট। কিন্তু আপনি যখন দেশ গঠন করতে চান তখন এটা সাহসের কোনো বিষয় নয়, ঠিক, এটা জ্ঞানের বিষয়, এটা অভিজ্ঞতার বিষয়, এটা খুবই নিষ্ঠার সাথে সঠিকভাবে চর্চা করে সফল হওয়ার বিষয়। তার মানে আগের লড়াইটা লড়াই, একেবারে ফিজিক্যাল লড়াই, গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে তার মধ্যে, কিন্তু আপনি পরে যেটা করছেন তার মধ্যে মারামারি নাই, তার মধ্যে কিন্তু গোলাগুলি নাই, তার মধ্যে আছে আপনি কীরকম করে ডিসিপ্লিন আনবেন, কীরকম করে আপনার প্রশাসনটা ঠিক করবেন, কীরকম করে ন্যায় প্রতিষ্ঠা করবেন, কীরকম করে দুর্নীতি অপসারণ করবেন, কীরকম করে রাজনীতিকে পরিশীলিত করবেন, কীরকম করে রাজনীতিকে জনমুখী করবেন, এভরিথিং পজিটিভ। ওই জায়গাতেও পজিটিভ ব্যাপার আছে, কিন্তু আমাদের নেগেটিভিটি আছে যে শত্রুকে আপনি লড়াই করে পরাজিত করবেন, পারলে তাকে নস্যাৎ করে দেবেন। এইখানে কিন্তু কোনো নস্যাৎ করার বিষয় নেই। সেই দিক থেকে যদি দেখেন তাইলে পরের বিষয়টা অল্প বয়সে অত ম্যাচুরিটি হয় না,
ওই অভিজ্ঞতা থাকে না। অভিজ্ঞতাটা তো হলো আপনি যত দেখছেন, যত শিখছেন, তত অভিজ্ঞতা হচ্ছে। তো আপনি 10 বছরে যত দেখেছেন, নিশ্চয়ই 30 বছরে তার চাইতে আপনি বেশি দেখেন। এই জন্য সবসময় বলা হয় নবীন এবং প্রবীণের একটা মিক্সচার লাগবে, এবং সেটা কেমিক্যাল মিক্সচারের মতো। অর্থাৎ তার অভিজ্ঞতাটাও নেবেন, এই অভিজ্ঞতাটাও নেবেন, দুটো অভিজ্ঞতার সংশ্লেষ করতে হবে। জাস্ট লাইক যে 2+2=4 এরকম নয়, ওটা বরঞ্চ 2-এর যে ওর মধ্যে গুণিতক হতে পারে, গুণন হতে পারে, ভাগ হতে পারে, যাই হতে পারে, সব মিলে জিনিসটা নেবেন। তো ওই নেওয়াটা শুধু সিঙ্গুলারলি তারা নিতে পারবেন এরকম না। ধরেন সম্রাট আকবর 14 বছর বয়সে ভারতের সিংহাসনে বসে, 14 বছর। উনি 14 বছরে কিছুই জানতেন না, যুদ্ধবিদ্যাও জানতেন না, রাষ্ট্র পরিচালনা জানতেন না, ট্যাক্সেশন জানতেন না, কিন্তু তার এই ঋষ ছিলেন বৈরাম খাঁর মতো লোক, তারপরে ওই মহিলা যিনি তাকে আন্টি ডাকতেন, এরকম অনেকে তারা শিখিয়েছে, যুদ্ধ শিখেছে। আকবর বিকেম আকবর দি গ্রেট, বলা হয় মোগল সম্রাটের মধ্যে সবচেয়ে বেশি। তো 14 বছরে শুরু করে যদি পারে, তাহলে পারবে না কেন অন্য যুবকরা? কিন্তু তাদেরকে শেখানো হচ্ছে, যেমন প্রশ্নটা করলেন সেকেন্ড রিপাবলিক, আমি একদম আপনাকে নিশ্চিত লিখে যেতে পারি, আপনি ওই থেকে ধরেন মহাখালী থেকে গুলশান পর্যন্ত যতগুলো মানুষকে পান, জিজ্ঞেস করেন সেকেন্ড রিপাবলিক জানেন কী জিনিস, অলমোস্ট কেউই বলতে পারবে না। মানে এমন একটা জিনিস নিয়ে এসছে তারা, ওদের নিজেদের ধারণা কত করেছে আমি তা জানি না, কিন্তু ঢাকা মহানগরের মধ্যবিত্ত শিক্ষিত মানুষই বেশিরভাগ সেকেন্ড রিপাবলিক বোঝে না। এরকম করে যদি বলেন সেকেন্ড রিপাবলিক মানে হচ্ছে ফার্স্ট রিপাবলিকটা নেগেটেড, এটা চলে না, আর এইটা ব্যর্থ হয়ে গেছে, এটা মিথ্যা প্রতিপন্ন হয়েছে, অতএব আমি এটা বাদ দিয়ে আর একটা রিপাবলিক করবো, মানে প্রথম স্বাধীনতা বাদ দিয়ে দ্বিতীয় স্বাধীনতা। দ্যাট ইজ দ্য সেকেন্ড রিপাবলিক। ফ্রেঞ্চ রেভলিউশনে এরকম 5টা রিপাবলিক হয়েছিল, কিন্তু সেটার একটা বৈশিষ্ট্য ছিল কি, রাজতন্ত্র থেকে গণতন্ত্রের, রাজতন্ত্র থেকে যাজকদের কাছে, যাজকদের থেকে কৃষকদের কাছে, কৃষকদের থেকে শ্রমিকদের কাছে, এরকম করে এক ধরনের শ্রেণী থেকে শ্রেণীতে পরিবর্তন হয়েছে। এইখানে এই পরিবর্তন যেটা হয়েছে, খেয়াল করবেন, এটা আপনি 2-3 বার বিপ্লব বলেছেন, কিন্তু এর মধ্যে বিপ্লবী কোনো ধারা নেই। কেন? আপনি কনস্টিটিউশন ফলো করেছেন। 5 তারিখের আগে পর্যন্ত যে যুদ্ধ বিগ্রহ হয়েছে, যে জীবনদান ইত্যাদি হয়েছে, তারপরে ক্ষমতা নেবার সময় কিন্তু আপনি বৈপ্লবিক কোনো মানুষকে আনেননি। আপনি ডক্টর ইউনূসকে এনেছেন, উনি কি বিপ্লবে বিশ্বাস করেন? নো ওয়ে। উনি খুবই একটা ডিসেন্ট ডেমোক্রেটিক মানুষ। তো উনি কী করেছেন, উনি যে রাষ্ট্রপতি আছেন, তিনি আওয়ামী লীগের হলে তাকে রেখেছেন, তাকে দিয়ে সুপ্রিম কোর্টে রায় দিয়েছেন। কি করব, কোনো গভর্নমেন্ট নেই, ওরা তো পালিয়ে গেছে, ওরা যেভাবে রায় দিয়েছে সেই ভিত্তিতে গভর্নমেন্ট করেছেন। টোটালটাই হচ্ছে কনস্টিটিউশনাল। যারা এখন বিপ্লব মনে করে এটাকে, তাদের বিপ্লবের অনুপ্রেরণা থেকে, মানে ওই যে কবিতা বলে না, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন, তো সবাই এক একটা ছোটোখাটো লেনিন মহাসেতু, আমরা তো বিপ্লব করেছি, সেই তাগিদ আছে, কিন্তু প্রক্রিয়াটা বিপ্লবের অনুসরণ করা হয়নি। এখন আপনি চাইলেও এটাকে বিপ্লব বানাতে পারবেন না। অর্থাৎ সেকেন্ড রিপাবলিক বলবার আগে কী বলছেন, আমাকে গণপরিষদের নির্বাচন করতে হবে। গণপরিষদই সবাই ভালো করে বোঝে না। গণপরিষদের পাশে এখন আবার তাদের দলে যিনি আহ্বায়ক হচ্ছেন, তিনি বলছেন গণপরিষদও হবে, আবার জাতীয় সংসদও হবে, একসাথে। দুটো আলাদা 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 জিনিস, কিন্তু একই নির্বাচনের মাধ্যমে একই নির্বাচন হবে হয়তো, সেরকম করে বলছেন। তো বিষয়টার জটিলতা ক্লিয়ার হচ্ছে না। আমার কাছে মনে হয় যাত্রাপথে এদের অভিজ্ঞতা বাড়বে, জ্ঞান বাড়বে, এবং এটা সমৃদ্ধ হবে। আমি সেই আশা করতে চাই। সেই আশায় আপনি কি মনে করেন যে সেকেন্ড রিপাবলিক এবং সংসদ নির্বাচন একসাথে কথা বলেছে, যারা সংসদে বেশি আসন পাবে তারাই যদি সংবিধান সংশোধনের মানে সক্ষমতা পায় কিংবা অধিকার পায়, সেই ক্ষেত্রে কি সেটা সম্ভব? অধিকার পায় কেন, যদি কেন, তারাই তো পাবে। তারা যদি সেটা করতে চায়, তখন সেকেন্ড রিপাবলিকই বলি কিংবা সংবিধান সংশোধনী বলি, যে পদ্ধতি তারা বলুক। মানে এখন হচ্ছে কি, ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে, যারা বেশি পাবেন বলে আমি মনে করি, তারা সেকেন্ড রিপাবলিকের বিপক্ষে এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে আমার কাছে। মানে আমি মনে করছি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেক বেশি প্রতিষ্ঠিত। 15 বছর তারা তো সংগ্রাম করেছে, কষ্ট করেছে, মানুষের তাদের প্রতি হয়তো আস্থার সংকট আছে, কিন্তু সমর্থন আছে, দেখি যেটা। তো ওই কারণে একটা মানে
অনিষ্পত্তিযোগ্য একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি। সেকেন্ড রিপাবলিক নিয়ে আসলে আপনাদের মতামত কি? আমাদের বিএনপির নেতা মির্জা আব্বাস বলেছেন তিনি বুঝতে পারেন না, সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তিনি সেকেন্ড রিপাবলিক নিয়ে আসলে ধারণা রাখেন না। মানে আমি বলছি বিএনপির পক্ষে অবস্থান এটাই, মান্না ভাই নিজেই একটু আগে সেটা বলছিলেন। সেকেন্ড রিপাবলিক বা সংবিধান সংশোধন নাকি সংবিধান নতুন করে লেখা, কোনটা আপনাদের কাছে মনে হয় যে এই সময় বাস্তবযোগ্য? কেউ বলবেন? আমার কাছে মনে হয় যে সংবিধান নতুন করে লেখা এটা আসলে অতটা বাস্তবসম্মত হবে না, কারণ নতুন করে যদি লিখতেও যায় পুরনো সংবিধানের সব কিছু কিন্তু বাদ দিতে পারবে না, কিছু কিছু কিন্তু অ্যাড করতে হবে, তাহলে ওই মানে মোটা দাগে বলতে গেলে সংশোধনী হয়, ওটা পুরোপুরি নতুন সংবিধান করা সম্ভব হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নেই 7 মাস হবে, তো এখনো আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়নি, কোনো উন্নতি হয়নি। আমি এখন পর্যন্ত সন্ধ্যায় বাইরে হাঁটতে সেফ ফিল করি না। তারপর ছিনতাই, তারপর হচ্ছে ডাকাতি, যত ধরনের ক্রাইম আছে সবগুলো বেড়ে চলেছে। এর পরিস্থিতি কি হবে? এর সমাধান কি? কোথায়? হ্যাঁ, সমাধান কি? এন্ড আরেকটা হচ্ছে মব জাস্টিস, এই নিয়ে এখনকার সরকারের মানে এটা নিয়ে তার কনসার্ন কতটুকু মব জাস্টিস নিয়ে? ধন্যবাদ। জি, আমরা উত্তরগুলো একবারে দেওয়ার চেষ্টা করব। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি আপনি বিএনপির হয়ে রাজপথে আন্দোলন করেছেন। হাসিনা পতনের পর যদি তারেক রহমান দেশে না আসে, তাহলে বিএনপি যখন সমর্থন বা নির্বাচন করে, সংস্কার চায় না, এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, তাহলে তারেক রহমানের কাছে আমরা কিভাবে নিরাপদ, বা এই দেশ আমরা তার কাছে তুলে দিলে আমরা কিভাবে নিরাপদ হব? আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো, আপনার দৃষ্টিতে আইন এবং বিচার বিভাগ কি স্বাধীন? যদি স্বাধীন থাকতো তাহলে এক অদৃশ্য হস্তক্ষেপ রয়েছে। একজন খুনি সাবের হোসেন চৌধুরীকে এক হিয়ারিংয়ে কিভাবে গ্রেফতারের পর, হত্যা মামলা গ্রেফতারের পর পরের দিন কিভাবে রায় জামিন দেওয়া হয়? আচ্ছা, মানে খুনি কিভাবে হলো সেটা আমি জানি না, যদিও সেটা বিচারের ব্যাপার, আপনি সরাসরি বলতে পারেন না কাউকে। প্রবলেম হচ্ছে কি, আমার কাছে তো নোট টোট নাই। আমি মনে করিয়ে দেব, মানব ভাই আমি মনে করিয়ে দেব। আমি একটু যুক্ত করতে চাই। উনি বললেন যে দ্বিতীয় স্বাধীনতা এবং বললেন যে পরিবর্তন এসেছে, কিন্তু আমি ওনার কাছে আমি জানতে চাই যে উনি কোথায় পরিবর্তন দেখলেন? স্বৈরাচারী সরকার প্রায় 7 মাস হলো কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আগে যতটা নিরাপদ ছিল নারীরা, ডাকাতি বলেন, তারপর ধর্ষণ, সবকিছুই যেমন ছিল এখন কিন্তু আরো বেড়েছে। আচ্ছা, এটি কিভাবে উনি নিরাপত্তার ইস্যুটা বেশ কয়েকজন বলেছেন। যে লাস্ট প্রশ্ন আরেকটু বলতে চাই যে নতুন যে মানে একটা দল আসলো, আমাদের যদি একটু পিছনে ফিরে যাই তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেয়া হলো, তখন শিক্ষার্থীরা কিন্তু নিজ নিজ জায়গায় চলে গিয়েছেন নিজেদের নিরাপত্তা ভেবে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি যদি একটু বলি, তারা কিন্তু মাঠে তখনও নেমেছে এবং তাদের জন্যই বলা চলে যে সেই স্বাধীনতা ফিরেছে। তবে নতুন দলে তাদেরকে কেন বৈষম্য করা হলো এবং তাদের কেন মানে দলে যুক্ত করা না? তাহলে কি প্রাইভেট ইউনিভার্সিটিরা সরকারকে ট্যাক্স দিবে এবং নিজের পড়াশোনা করবে, এবং সেই পড়াশোনা যে করলো করে কি তারা শুধুই রেমিটেন্স যোদ্ধাদের পণ্য হবে? আমি বুঝতে পেরেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা একসাথে থাকলেও এখন কেন নতুন দলে নেই। প্লিজ আরেকটা লাস্ট প্রশ্ন নিয়ে আমরা বিরতিতে যাব। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা মূল লক্ষ্য হচ্ছে দেশের কল্যাণে কাজ করা, দেশের সমাজের মানুষের কল্যাণে কাজ করা। তো যেহেতু সংবিধানের কথা উঠেছে, এখানে বিভিন্ন নিয়ম নীতি আসবে, যাবে, সংশোধন করবে, অনেক কিছুই করবে। তো দেখা গেছে যে বর্তমানে যে যাতায়াত ব্যবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি, আগে যেরকমটা ছিল যে ঢাকা শহর মানেই হচ্ছে যানজট, যাতায়াত ব্যবস্থায় বিঘাত ঘটবে, এটাই স্বাভাবিক। বাট এই নতুন যে দলটা আসতেছে, এই দলটা আসলে যাতায়াত ব্যবস্থা নিয়ে কতটুকু সচেষ্ট ভূমিকা পালন করবে? কিছুদিন আগেও আমার এক কাজিন হচ্ছে বারডেম জেনারেল হসপিটালে অ্যাডমিট হবে, তো সে আইসিইউতে মানে অ্যাডমিট হবে। এই বাংলা মোটর থেকে বারডেমের দূরত্ব কিন্তু খুব বেশি না, কিন্তু এতটুকু জায়গা কোনো এক উপদেষ্টা আসার প্রসঙ্গে মানে পুরো রাস্তায় একদম অবরুদ্ধ করে রাখা হয়েছে টানা 1.5 ঘন্টার মতো। এই যে এত সময়ের একটা মানে আমাদের সময়টাকে যে এইভাবে অবহেলায় আগে যেরকমভাবে ছিল, এখনও কি এই সময়টা তারা কালক্ষেপণ করে দেখবে? নতুন দল এই মানে প্রসঙ্গটা কিভাবে দেখতেছে? নতুন দল আগে ক্ষমতায় আসতে হবে, এটা চেঞ্জ করতে হলে, কিন্তু বর্তমান সরকার কেন করছে না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেই পারি। আমরা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর মান্না ভাইয়ের কাছ থেকে নেয়ার চেষ্টা করব, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর আমাদের সঙ্গেই থাকবেন জেডএসআরএম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠান। বিরতির পর আবারও ফিরে এলাম জেডএসআরএম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। আমরা রাজনীতি নিয়ে কথা বলছি। এখন অনেক সচেতন নতুন প্রজন্ম রাজনীতি নিয়ে তাদের প্রশ্ন আছে, উত্তর জানতে চায় তারা। আমাদের সঙ্গে
উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। তার কাছ থেকে আমরা উত্তরগুলো জানার চেষ্টা করব। অনেকের অনেক প্রশ্ন, মান্না ভাই আপনি শুনছিলেন। বড় প্রশ্ন যে পরিবর্তন কি আসলে হয়েছে? এই 7 মাস হয়ে গেল, নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছেন। সড়ক ব্যবস্থা নিয়ে মানুষের প্রশ্ন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ছিনতাই, রাহাজানি, ডাকাতি নিয়ে প্রশ্ন, এগুলো কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এগুলো কি আসলে এই সরকারের উপর দায়িত্ব বর্তায় কিনা, নাকি আসলে প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে একটা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে অনেকেই নানাভাবে এই সরকারকে হেনস্থা করার চেষ্টা করছেন, সেটারই অংশ, কিন্তু সরকারের দায় আছে কিনা? প্রথম কথা হলো কি, ধরেন একজন খুবই ভালো ক্রিকেটার, তাকে আপনি ফুটবল খেলায় নামিয়ে দিচ্ছেন, উনি খুব যে ভালো ফুটবল খেলবেন তা তো হবে না। ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আমরা যারা যারা এখানে আসছি, আমাদের উপদেষ্টারা, তারা নিজের নিজের জায়গায় খুবই সাকসেসফুল ছিলেন, কিন্তু এখন তারা নিজের নিজের জায়গায় নেই। এখন তারা যে জায়গায় এসছেন, এই জায়গাগুলোকে হয়তো ওনারাও অপছন্দ করতেন, এমন হতে পারে এখনও খুব টেস্ট করে না, খুব মানে ভালো লাগে না, এরকম হতে পারে তাদের। আমি শুনেছি তাদের কেউ কেউ এরকম বলেছেন, স্যার আগেই তো ভালো ছিলাম, যে আর্ন করতাম সেটা আপনি যে বেতনটা তার দ্বিগুণ 3 গুণের সমান, এখন তো ঠিকমতো সংসারই চলে না। এটা ফান করে বলেন, কিন্তু তারপরেও এরকম একটা ফিলিং আছে। অবস্থার পরিবর্তন করা যেত, কিন্তু তারা সবই করতে পেরেছেন তা কোনোভাবেই বলা যাবে না। আমি একটা উদাহরণ দিই। ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বদলে দেওয়া হয়েছে। আমি মনে করি এরাও সবাই জানে কাকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি ইজ হাইলি এস্টিমড, সবাই তাকে খুব সম্মান করে। অনেকেই মনে করে যে বিচার ব্যবস্থাতে একটা নিয়ম ফিরে এসছে, একটা ডিসিপ্লিন ফিরে এসছে। ঠিক লাইকওয়াইজ একটা আইজি দিতে পারলেন না কেন? পুলিশ নেই যে এত অভিজ্ঞতা আছে, মানে অভিযোগ হলো যে পুলিশে যদি ওই রকম একটা আইজি দিতে পারতেন, 2 জন এআইজি মানে এডিশনাল আইজি দিতে পারতেন, অন্তত 10-12টা ভালো জায়গায় লোক দিতে পারতেন, ভালো ভালো লোক, আমি মনে করি বড় রকম পরিবর্তন হতো। দেখেন লতিফুর রহমান বলে একজন ছিলেন, যিনি প্রধান উপদেষ্টা হয়েছিলেন। সন্ধ্যা 6টার সময় শপথ নিয়েছিলেন, রাত 10টার সময় 13টা সচিব বদলি করে দিয়েছিলেন। মানে সবাই যেরকম দড়ির মতো সোজা হয়ে যায় না, এরকম সোজা হয়ে গেছে। বুঝেছে এই অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারকে উপেক্ষা করে পারা যাবে না। আর এদের সময় ছেলেরা সব মিছিল টিছিল করে 14 তালে উঠে গেছে, গিয়ে বলেছে আমরা এত আন্দোলন করেছি, ক্লান্ত, পরীক্ষা দিতে পারবো না, অটো পাস দেন। অটো পাস দিয়ে দিয়েছে। এগুলো কোনো কাজ না। ফলে কি হয়েছে, তারা প্রশাসনের উপর প্রথম থেকেই লুজ থেকেছে, কন্ট্রোল করতে পারেনি। পুলিশকে এখনও আনতে পারেনি। এখনও তো পুলিশগুলো বসে থেকে থানার মধ্যে কোনো মামলা নেয় না, কোনো জিডি নেয় না, কোনো ঘটনার কথা বললে সেটা তদন্ত করতে যায় না। এত বড় সাহস কেমনি হবে? যারা সরকারি চাকরি করে তারা সরকারের নির্দেশ মানবে না, এটা তো ভাবতেই পারিনি আমরা আগে কখনো, এখন সেটা হচ্ছে। আমি এই জায়গায় মনে করি তাদের ব্যর্থতা আছে। আমি একই সঙ্গে বলি, ধরেন যেমন জিনিসপত্রের দাম বেড়েছে, দাম তো কমাতে পারেনি ওই অর্থে, যদিও এইবার রোজার মধ্যে তুলনামূলকভাবে আমি বলবো আগের চাইতে পরিস্থিতিটা একটু স্টেবল। হয়তো কোনো কোনো জায়গায় কমেছে, 1-2টা আইটেম বেড়েছে, কিন্তু ওভারঅল পরিস্থিতিটা খুব হইচই নাই। এটা তারা করতে পেরেছে। এটা এখন যদি করে থাকতে পারেন, তাদের কি গ্যারান্টি দিতে পারবেন যে আরও 7 মাস চলবে? যদি চলতে পারে তাহলে ভালো, কিন্তু যদি না পারে, ব্যাংকগুলোতে আগের চাইতে পরিস্থিতি একটু ভালো হয়েছে, কিন্তু সবগুলো ব্যাংকেরা 2-3টে ব্যাংকে লিকুইডিটি আছে, টাকা পয়সা আছে, বাকিগুলো 5 লাখ টাকার চেক এখনও দিতে পারে না। তো এইটাও ঠিক যে যেরকম লুটপাট গত সরকার করেছে, প্রায় খালি হয়ে গেছে, তারা দেবে কোত্থেকে? টাকাটা তো থাকতে হবে। এই জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু যেরকম আরও কিছু কিছু প্রশ্ন তারা করেছে একটু বিক্ষিপ্ত হবে, মানে একসাথে প্রশ্নগুলোর সামনে থাকলে ধারাবাহিকভাবে যেরকম। একজন বলেছে আইন এবং বিচার ব্যবস্থা কি স্বাধীন কিনা আপনার কাছে মনে হয়? আমি এখন পর্যন্ত মনে করি বিচার ব্যবস্থা স্বাধীন, কিন্তু হ্যাঁ, বিচার ব্যবস্থার মধ্যে কোনো কি বায়াস নাই, এতটুকু কি পক্ষপাতিত্বের দৃষ্টিভঙ্গি নেই? নিশ্চিতভাবে এই বিচার ব্যবস্থা গত 15 বছরের স্বৈর শাসনকে, ফ্যাসিজমকে শাস্তি দিতে চায়। ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে কারো কারো নাম করে তার ফাঁসি হওয়ার আগে কোনো ইলেকশনের কথা বলতে পারবেন না। এগুলো তো প্রভাব যে বিস্তার করছেই না।
মানে নতুন দল তারা চাচ্ছে যে আগে আওয়ামী লীগের বিচার হবে তারপরে নির্বাচন, এবং এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে নির্বাচন যত দ্রুত করা সম্ভব হয়। এই সম্পর্কে মানে আপনি কি, মানে আপনার ব্যক্তিগত মত কি, যে আগে বিচারিক কার্যক্রম চালু করা উচিত নাকি আগে নির্বাচনের দিকে যাওয়া উচিত? চালু তো নিশ্চয়ই করা উচিত, চালু করার মধ্যে সমস্যা নেই, কিন্তু যদি আপনি বলেন ফাঁসি হতে হবে তার আগে নির্বাচনের কথা বলা যাবে না। তো এখন তো সরকার নির্বাচনের কথা বলছে, নির্বাচনী কাজকর্ম করছে, প্রক্রিয়াটা শুরু করছে, এটা কি বন্ধ করে দিতে হবে? না, তা হবে না। তা যদি হয় তাহলে কবে ভোট হবে তার গ্যারান্টি নাই। এই বিচার কতদিনের মধ্যে হবে আপনি ডিকটেট করতে পারবেন? কেউ করতে পারে না। একজনের বিচারে শাস্তি দিতে কোর্ট হয়তো 6 মাস এক্সট্রা ভাবতে পারে, ওটা কোর্টের প্রেরোগেটিভ, তাদের অধিকার, তারা বুঝবে, তারা বলবে যে আমি বিচার মানে যথাযথ বিচার নিশ্চিত করার জন্যে এই সময় আমার লাগবে, আপনি বাইরে থেকে বলতে পারবেন না। অতএব যিনি ওই কথাটা বলেছেন, আমি মনে করি ইতিমধ্যে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, তো উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এরকম করে বলা যায় না যে এই সময়ের মধ্যে বিচার করতেই হবে, এরকম বলা। তাহলে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করার পর এক হিয়ারিংয়ে কিভাবে পরের দিন জামিন দেওয়া হয়? সাবের হোসেন চৌধুরীকে কিভাবে জামিন দেওয়া হলো পরের দিন একদিনের ব্যবধানে, সেটা তার প্রশ্ন। এতগুলো হত্যা মামলার সাথে জড়িত ছিল, মানে হত্যা মামলার সাথে কতক্ষণই জড়িত ছিলেন আমি তা জানি না, কিন্তু আমরা তো সবাই চোখে দেখছি একজন খুনি ডিক্টেটর কিভাবে হত্যা মামলার সাথে জড়িত ছিল, একজন সাকিব আল হাসান কিভাবে জড়িত ছিল। তাহলে সাবের হোসেন চৌধুরী মামলা চলমান আছে, আমার মনে হয় যে মামলা চলমান। মামলা দেখেছেন আপনি না, প্রমাণ তো হয়নি, ফলে আমি এটা বলতে পারছি না তিনি জড়িত ছিলেন, রায় তো আমি দিতে পারছি না। কিন্তু এই রকম করে জামিন দেওয়াটা আমার কাছেও বিস্ময়কর, আমি এটার জবাব জানি না। আচ্ছা, যেহেতু যে মানে ধর্ষণ এবং অপরাধের পরিমাণ অনেক বেড়ে গেছে, নিরাপত্তাহীনতার কথা যেহেতু উঠছে, তো সরকার থেকে বলা হচ্ছে এটা পরাজিত শক্তি আওয়ামী লীগ, তারা তাদের যে পাচারকৃত অর্থ এগুলো ব্যবহার করে এগুলো করার চেষ্টা করছে, এবং আবার এরকম কথা প্রচলিত আছে যে এটা বাইরে থেকে ফ্যাব্রিকেটেড করা হচ্ছে, যারা নির্বাচনকে একটু ত্বরান্বিত করতে চায়, যে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে তারা একটা দ্রুত নির্বাচনের দিকে যেতে চাচ্ছে। তো আপনি কি মনে করেন এটা আসলে মানে কারা করছে, কিভাবে হচ্ছে এটা? মানে আমার ব্যাপারটা হয়েছে কি, আমি অনেক দিন ছাত্র আন্দোলন করেছি, এখনও আন্দোলন করি। এই মানুষগুলো যারা আন্দোলন করছে তারা আমাদের কাছে আসে, প্রায় প্রতিদিনই এদের সভা সমিতি গিয়ে বক্তৃতা করি। আমি মনে করি না যেরকম করে ঢালাওভাবে বলা হচ্ছে যে এরা আওয়ামী লীগের সব উস্কানিতে করছে, তা না। আমরা যে বলেছি বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন যারা করলো, আমাদের যতগুলো চাকরির ধরন আছে, বেতনের গ্রেড দেখলেই বৈষম্যটা বোঝা যাবে। সর্বোচ্চ বেতন 2,20,000 টাকা, সর্বনিম্ন বেতন 12,000 টাকা। তোরা আন্দোলন করবে, কি করবে? ও আন্দোলন করলে আমি আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেবো, তাহলে তো আগের মতো হলো। এইটা কোনো কাজের কথা না। আমি মনে করি না যে এরকম একদম ঢালাওভাবে এই সরকার ট্যাগ লাগাচ্ছে। তবে এই সরকার বলছে আমি ক্ষমতায় আসার পরে তোমরা সব নিয়ে আসছো, আমি তো দিতে পারবো না। ওর কাছে তো টাকাই নেই, সে দিতে পারছে না, এটা হলো কথা। কিন্তু যে বৈষম্য 53 বছর ধরে চলেছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনটাই আপনি উস্কে দিয়েছেন, তাহলে তারা তো রাস্তায় আসবেই। অতএব প্রেস ক্লাবের সামনে অন্তত 3-4টা গ্রুপ দেখবেন যারা শিক্ষক, ভালো চাকরি করেন বা সিনিয়র লোকজন, তারা মেজের মধ্যে ওই রাস্তার মধ্যে শুয়ে আছেন। তো এই শিক্ষক এবং এই ভদ্রলোকগুলো রাস্তার মধ্যে শুয়ে থাকবে কেন? সেই জবাব তো সরকারকে দিতে হবে। হ্যাঁ, যদি সরকার বলে আমি কিভাবে দেবো, বেতন না দিলে তো ওঠে না, আমার কাছে তো টাকা নেই, ওটাও বিবেচনা করতে হবে। এই পরিস্থিতিটা 53 বছরের তৈরি, আমি 53 দিনে 53 ঘন্টায় এটা নিষ্পত্তি করতে পারবো না। এইটুকু আমার নিজের বোধের মধ্যে থাকতে হবে। আমি মনে করি এদের আন্দোলন যৌক্তিক হলে এই মুহূর্তে এটা নিষ্পত্তিযোগ্য নয়। মব জাস্টিস নিয়ে এখন সরকার কি পদক্ষেপ নিয়েছেন? গতকালকে পরিবেশের যিনি উপদেষ্টা রেজওয়ান হাসান এই ব্যাপারে তার বক্তব্য দিয়েছেন, যেটা সরকারের বক্তব্য। মব জাস্টিস কেউ সমর্থন করে না, এটা সমর্থন করবার যোগ্য নয়। হ্যাঁ, সরকার এটা নিয়ে কি পদক্ষেপ নিয়েছে? মান্না ভাই যদিও সরকারের লোক নয়, সরাসরি বলতে পারবেন। আরেকটা কথা, জি প্লিজ। আর এখনো কেন সবার হচ্ছে আন্দোলন করতে হচ্ছে? কোনো কিছু দাবিতে কেন আন্দোলন করেই দাবিটা নিতে হচ্ছে? কারণ সেটাই বলছিলেন মান্না ভাই যে অনেক জায়গায় বৈষম্য আছে, সেই বিষয়ে আমরা একটু মান্না ভাইয়ের সাথে রাজনীতি নিয়ে কথা বলতে চাই, নতুন দল নিয়ে কথা বলতে চাই। জাতীয় নাগরিক পার্টি যে নতুন দলটি গঠন হয়েছে, এটা একটা নতুন উদ্যোগ তরুণরা, ছাত্ররা মিলে তৈরি করেছে। বাংলাদেশে এর আগেও তো আমরা এমন উদ্যোগ দেখেছি,
সফল হতে পারেনি কেন? আপনার কাছে কি মনে হয় শুধুমাত্র অভিজ্ঞতার অভাব, আপনি যেটা বলছিলেন? মানে অতীতের কথা যদি বলেন তাহলে অতীতের আমি একটা সাক্ষী, সেই সাক্ষীটাই জানতে চাই। আজকে যে বয়সে এই তরুণরা আন্দোলন করছে, এই বয়সে আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর 2 বার ভিপি ছিলাম। সমস্ত বিশ্ববিদ্যালয়, বড় বড় কলেজের ছাত্র সংসদ আমাদের ছিল। স্বাধীনতার পরে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের প্রেক্ষিতে রক্ষী বাহিনীর মানে প্রচণ্ড দাপটের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা পার্টি করতে গেছিলাম। আমাদের কিন্তু অ্যাভারেজ বয়স 25 থেকে 30-এর মধ্যে। আমরা জাসদ করেছিলাম, জাসদ গঠিতও হয়েছিল, কিন্তু রাজনীতিটা ঠিক করতে পারিনি, মানে হঠকারিতা করেছি। আমাদের ওই যে বয়স কম, জোশ বেশি, মনে করলাম যে ঘেরাও করে ফেলবো হোম মিনিস্টারের বাড়িতে গিয়ে অ্যাটাক করব। এইসব করতে গিয়ে হঠকারিতার মধ্যে আমাদের রাজনীতির শক্তি ক্ষয় হয়ে গেল, আমরা ওদের কাছে পরাজিত হয়ে গেলাম। রং একটা পদ্ধতিতে গেলাম, আমরা মনে করলাম গণ আন্দোলন দরকার নেই, সশস্ত্র যুদ্ধ করতে হবে। ওই সময়টা ছিল যখন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স খুব পপুলার ছিল। সিরাজ শিকদার ছিলেন, ওনাকে শেখ মুজিবুর রহমান প্রথম কিন্তু ক্রসফায়ার হলো সিরাজ শিকদারেরটা। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ওনাকে দেখিয়েছে যে উনি ভ্যান থেকে, পুলিশ ভ্যান থেকে লাফ দিয়ে নেমেছিলেন, গুলি করে মারাছে, কিন্তু রিয়েলিটি ছিল বন্দি অবস্থায় গুলি করে বেঁধে ফেলেছে তাকে। সিরাজ শিকদারও খুবই সাড়া জাগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেননি। এখন আমি সবসময় বলছি, এই যারা নতুন করে পার্টি করলো তাদের মধ্যে সম্ভাবনা আছে, অভিজ্ঞতা নাই। তাদের মধ্যে সাহস আছে, জ্ঞানটা পরিপূর্ণ নয়। অনেকগুলো জিনিস আছে, তার বিপরীতে অনেকগুলো যা প্রয়োজন সেগুলো নাই। তারা যদি ধৈর্য ধরে সেগুলো অর্জন করে ধীরে ধীরে এগোবার চেষ্টা করে তাহলে সম্ভাবনা আছে। কিন্তু যদি আমি লাইনটা শেষ করি, যদি ইয়াং ম্যানের মতো বিহেভ করে তাহলে পারবে না। মানে সেই আপনাদের সেই ভুলগুলো থেকে তারা কি শিক্ষা নেবে? ইতিহাসের অংশ আপনাদের এই, ওইটা তো ওরা জানে না, ওরা দেখেনি। আমি ওদের কাউকে বলেছি, দেখো আমাদের কিন্তু এই অভিজ্ঞতা আছে, কিন্তু ওরা শুনে তাকিয়ে ফ্যাল করে তাকিয়ে থেকেছে, তারা তো আর দেখেনি। একটা হলো যে একদম চাক্ষুষ অভিজ্ঞতা বা বাস্তব অভিজ্ঞতার ভ্যালু একরকম। আপনার কথা সূত্র ধরে যদি বলতে চাই, তাহলে কি আপনি কি মনে করছেন মানে এই নাগরিক পার্টিটা কি মানে তাহলে ফেল করতে পারে? আপনি কি মনে করেন? দুটো সম্ভাবনাই আছে। ফেল তো করতেই পারে, আবার সফলও হতে পারে। সম্ভাবনা সবসময় বেশি বিবেচনায় রাখা দরকার। আমাদের জীবনে সুখের সময় কম না, আমাদের সাকসেস কতক্ষণ, আমাদের বেশি সময়টা তো স্ট্রাগল। আমাদের জাতিগতভাবে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা সংগ্রামই বেশি করতে হয়, যেহেতু আমাদের একটা অনুন্নত দেশ, কালচারালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি সব জায়গাতে ওইটা আছে। সেই জন্যে আমাদের হেরে যাবার বিষয়টাতে সতর্কতা বেশি দরকার, আর জেতার সম্ভাবনাকে এক্সপ্লোর করা দরকার। আমি ওই এক্সপ্লোরেশনের কথা বলছি, যে ওগুলো তাদের করতে হবে। আমরা আরেকটু বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি গঠনের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাদের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সারা দেশের, মানে যেহেতু এটা বিপ্লবী পরবর্তী একটি দল, রাজনৈতিক দল গঠিত হয়েছে, যেখানে বৈষম্য বিরোধীর বিভিন্ন জেলা, উপজেলার বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ এখানে থাকা উচিত ছিল, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আমরা যেটা দেখতে পাচ্ছি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তাহলে কি আমরা বলতে পারি এই দলটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল তৈরি হয়েছে? এটা অনেকেরই প্রশ্ন, আমরা সে বিষয়ে কথা বলবো। আপনি কি যোগ করতে চান কিছু প্লিজ? আমার একটি প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় একটি শব্দ শুনি, সেটা হচ্ছে গণতান্ত্রিক। তো আমাদের দেশে প্রচলিত যে রাজনৈতিক দলগুলি আছে ওখানে আমরা পরিবারতান্ত্রিক দেখি। তো এই পরিবারতন্ত্র থেকে বের হতে পারবে কিনা? আচ্ছা, ধন্যবাদ। একটা প্রশ্ন সবারই কমন হচ্ছে যে এই নতুন দলটি কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিনা? আমরা তাদের ছাত্র সংগঠনের অভিষেকের দিনও দেখেছি যে অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে। আবার মূল দলটার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এটা ভালো খারাপ দুদিকেই ব্যাখ্যা আছে, আপনার মন্তব্য? এটা ভালোর কোনো দিক নেই, এটা ভালোর দিক নেই, কিন্তু কতগুলো জিনিস আছে যা সত্যি তা স্ট্রেট বলাই উচিত। আপনি ছাত্রদের দলগুলো, ছাত্রদের সামগ্রিক প্রতিনিধিত্ব থাকতে হবে। আমি আশা করব যে এরা খুব তাড়াতাড়ি যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো কাভার করবে। আমাদের তাই করা উচিত। আমাদের তাদের নিন্দা করে নামিয়ে দেবার চেষ্টা করা উচিত হবে না। আমাদের বরঞ্চ পরামর্শ দিয়ে তাদেরকে
তুলে আনবার চেষ্টা করতে হবে। শুধু সেটিও না, আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে এটি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদও আমরা চট্টগ্রাম বিভাগ দেখতে পাচ্ছি, এবং যে নতুন যে রাজনৈতিক দলটি আসলো সেখানেও মূল নেতৃত্বের 8 জন চট্টগ্রামের আমরা দেখতে পাচ্ছি। এটা কি আমরা তাহলে আবার চট্টগ্রাম কেন্দ্রিকও বলতে পারি কিনা? না, এরকম হলে তাই হবে এবং সেটা খারাপ হবে নিশ্চিতভাবেই। মানে গণতন্ত্র কিন্তু সমান অংশীদারিত্বের অঙ্গীকার করে, তো সেটা যদি না থাকে তাকে তো আপনি গণতন্ত্র বলতে পারবেন না। এই দলটিতে পরিবারতন্ত্রের এখনো প্রমাণ মেলেনি, কিন্তু একজনের প্রশ্ন যে পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশে খুব বেশি প্রাধান্য পায়, এটা কি নতুন সংবিধান যেটা সংশোধন হবে সেখানে আমরা শুনছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মানে ভারসাম্য রাখার চেষ্টা হবে, একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হতে পারবেন না, সেই জিনিসগুলো কি আসলে আপনার মনে হয় যে এই পরিবারতন্ত্র থেকে আসলে আমাদেরকে বের করে আনবে? না, ওতে কিছু আসবে যাবে না। আপনি কনস্টিটিউশনে বলছেন প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না, তো অসুবিধা কি? আমি 2 বারের বেশি 4 বার পার্টির প্রেসিডেন্ট থাকতে পারবো, আমার ছেলেকে তো পার্টি সেক্রেটারি বানাতে পারবো, তার ব্যাপারে তো আপনি আইন করতে পারবেন না, তার ব্যাপারে আইন করাও হচ্ছে না। অতএব ওইটা দিয়ে পরিবারতন্ত্র উচ্ছেদের ব্যাপার হবে না, এটা কালচারের ব্যাপার। মানে আপনি ধরেন আমেরিকাতে ওখানকার কোনো আর্মি যিনি প্রধান, উনি একদিন দিনের বেলা বা রাতের বেলা রেডিও দখল করে আমি সামরিক আইন ঘোষণা করলাম বলতে পারবে? লোকে হাসতে হাসতে বলে ওটা পাগল দেখি, আমেরিকাতে আবার কিসের সামরিক আইন? ইন্ডিয়াতেও পারবে না। মানে মানুষের চেতনা ওই জায়গায় চলে গেছে যে ওইখানে সামরিক আইন চলবে না। আর আমাদের দেশের সামরিক আইন হলে লোকে বেরোয় কারফিউ দেখতে, কেমন লাগে কারফিউকে। তো এরকম হয়েছে, আমার ছোটোবেলা আমি দেখেছি। তো এখনও কিন্তু মানুষ সামরিক শাসনকে পছন্দ করে, আমাদের দেশে মনে করে আর্মির লোকই ঠিক আছে। তো এগুলোর পরিবর্তন যতক্ষণ কালচারই না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সম্ভাবনা আপনি দূর করতে পারবেন না। ওই জায়গাতে আবার আমি ছাত্রদের উপর নির্ভরশীল হতে চাই, কারণ ছাত্ররা এগুলোর প্রতিবাদ করতে পারে বেশি করে, অন্যরা তো এরকম করতে পারে না। তাহলে নতুন নির্বাচন যেটা হবে সেটা ডিসেম্বরেই হোক আর আগামী বছরের জুন মাস পর্যন্ত, সেই নির্বাচনে আপনি পরিবর্তনের কোনো আশা দেখেন কিনা? এক আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেইটা বাদে। দেখি আবার দেখিও না, দেখি কোন অর্থে বেশ কিছু টেকনিক্যাল কাজ করা হয়েছে। মানে ক্যান্ডিডেটের বয়স কমিয়ে দেওয়া হয়েছে, ভোটার হবার বয়স কমিয়ে দেওয়া হয়েছে, ফলে ইয়াং ছেলেমেয়ে অনেক বেশি ভোটার হয়েছে। এখন ভোটে যদি ইয়াংদেরকে অর্গানাইজ করা যায়, শুধু ইয়াংদেরকে, তাহলে এইখানে একটা পরিবর্তন হতে পারে। কিন্তু আমি এখন ওদের কথা শুনে ভাবছি ইয়াংদের মধ্যেই তো ডিভিশন হয়ে গেল। ওইদিকে চট্টগ্রাম নিয়ে ডিভিশন, এইদিকে আবার প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে। আবার আমি জানি আমার বাড়ি নর্থ বেঙ্গল, একটাও অ্যাডভাইজার নেই। আমি গেলেই বলে ভাই কী ব্যাপার, আপনাকে তো নেয়ই নাই, কাউকে তো দিল না। তাই মানে কী করবো, আমাকেই যখন নেয় আবার কাকে নেবে, এটা যোগ করে বলি। তার মানে এই রকম যদি ভাব থাকে তাহলে তারা জিতে আসতে পারবে না। আরও একটা বিষয় আছে, মানুষ হঠাৎ করে কেউ এসেই একটা ভোট করলো আর বললো ওকে ভোট দিয়ে দিলাম, এরকম হয় না। যদি না সে বিশেষ ঘটনা করে, কেমন শেখ হাসিনা বা খালেদা জিয়ার ছেলে মেয়ে ভোট করলে মানুষ যত ভোট দেয়, আবার ছেলে দাঁড়ালে লোকে ভোট দেবে নাকি? আমাকেই ভালো করে চেনে না তো ওদেরকে কীভাবে ভোট দেবে? অতএব পরিবারতন্ত্র হবার জন্য একটা পরিবারের বিরাট ইতিহাস লাগে। তো ওরকম করে তো অন্যদের মধ্যে নাই। ফলে আমি মনে করি না যে নতুনরা এলেই যে ভোট পেয়ে যাবে, এরকম না। বরঞ্চ যিনি ওইখানে প্রতিষ্ঠিত 4 বারের এমপি, তার সামনে নতুন সমন্বয়কারী গিয়েও ভোট করে সুবিধা করতে পারবে না মনে হয় আমার। কিন্তু যদি একটা বিরাট কোনো ঢেউ তৈরি হয়, যেমন ফ্রান্সে মাখো যিনি জিতলেন, ম্যাক্রন বলেন, উচ্চারণটা মাখো, 4 নাম্বার পার্টি ছিল, ভোটে 1 নাম্বার হয়ে গেছে। কেউ কল্পনাই করে নাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ফেল করেছে। তা আমাদের দেশে কি এটা হতে পারে? আমি মনে করি হতে পারত, এখনও হয়তো পারে, কিন্তু সম্ভাবনাটাকে আমি এখন অত বেশি দেখি না। কেননা ওরা এমন সব বিষয় নিয়ে গেছে, তারা কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলোর যে দুর্বলতা, তাদের যে ত্রুটি বিচ্যুতি, সেগুলো নিয়ে যায়নি। তারা এমন একটা থিওরিটিক্যাল বিষয় নিয়ে গেছে যেটা তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারছে না, যেটা সাধারণভাবে শিক্ষিত লোকও জানে না। মানে আপনাকে যদি বলে আপনি একটু সেকেন্ড রিপাবলিকের একটা বক্তৃতা করেন, তো আপনি অ্যাভয়েড করবেন, না ভাই আমি এটা ভালো জানি না। প্রায় লোক করবে। একটা সাবজেক্ট যেটা আলোচনা
হয়ে আমি নিষ্পত্তি করে বিজয় অর্জন করতে পারি, সেরকম সাবজেক্ট সাধারণত পলিটিক্সে চুজ করা হয়। কিন্তু যেটা আমি পাস করতে পারবো না, যেটাকে ক্যারি করতে পারবো না, সেই জিনিস টানি না। বলে না মরা ঘোড়া টানবেন কেন? তো এইখানে এরকম হচ্ছে, এটা মরা ঘোড়া না জীবিত তা আমি জানি না, কিন্তু এটা খুব ওয়েট, এটা টানবো কতদিন, কতদূর টানতে পারবো তা জানি না। তারপরেও তারা যদি মনে করে যে না তারা টানতে পারবে, যদি তাদের অ্যাসেসমেন্ট ঠিক হয় তাহলে ভিন্ন কথা, তাহলে আমি ভুল, তারা ঠিক, আমি বলতে পারবো। কিন্তু তরুণ দলকে তার মানে আপনি সফল হবে কিনা সে নিয়ে আপনার সন্দেহ আছে, কিন্তু আবার নিজেই বলছেন যে ভোটারদের বয়স কমিয়ে দেয়া, তরুণদের রাজনীতিতে আগ্রহী হওয়া, সেটা কি এই তরুণদের শক্তির উৎস হতে পারে কিনা? যে হতে পারে, ভোটটা যদি তারা বেশি পায়, এই শ্রেণীর মানুষ যে যদি ভোটটা তাদের দেয়। না এখন ধরেন এই যে এখানে কতজন আছে, ওরা 11 জন। জি, ওই 11 জনই যদি মনে করে যে আমরা তরুণদেরই ভোট দেবো, তাহলে একটা সিম্বল হয়। কিন্তু আমি এদের মধ্যে এটা দেখছি না, তাদের মধ্যে প্রশ্ন আছে। রাজনীতিতে যদি মনের মধ্যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নের নিষ্পত্তি না করলে তাদেরকে আপনি একাট্টা করতে পারবেন না। তো আমার আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে নতুন দল ঠিক কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে তাদের সফল, মানে তারা মনে করবে যে তারা সফল হতে পারে, এই বিষয়ে আপনার কি মতামত? কোন কোন পদক্ষেপগুলো নতুন দল নিলে তারা সফল হতে পারবে, মানুষ তাদেরকে গ্রহণ করবে? মানে এইটা তো ধরেন অনেক বড় প্রশ্ন না, অনেক বড় জবাবও হতে হবে। কিন্তু আমি সংক্ষেপে বলতে পারি, আজকের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ গণতান্ত্রিক পদ্ধতিতে। আপনি সেই পদ্ধতিটা বলতেন, আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার সহ যে দলগুলো আছে কাজ করছে, তারা এটাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারছে না। এখনও মেলা লোকের কাছে শুনবেন ভাই কি হবে, মানে তার মধ্যে সংশয়, সত্যি সত্যি পারবো। এখন এই তরুণরা যদি তাদেরকে দিশা দিতে পারতেন যে এইটা হবে এবং ভালো হবে, তাহলে তারা উইন করতো। তারা ওইটা পারেননি। যে লিমিটেশনটা বিভিন্ন দলের আছে, আবার বলি লিমিটেশন বলেন, ত্রুটি বলেন, ভুল বলেন, সেইটাকে চিহ্নিত করে তারা যদি তার সলিউশনগুলো বলতে পারতেন, তাহলে তাদের প্রতি সমর্থন আসতো। বয়স কোনো ফ্যাক্টর হতো না, কারণ আমার কম বয়স কিন্তু আমি আপনার চেয়ে বেশি ভালো জানি, তো আপনি আমাকে সমর্থন করবেন। এখনো কি টু আর্লি কিনা এটা বলার জন্য? মানে একদমই নতুন দলটা তারা ঘোষণা করেছেন, মানে তাদের মানুষকে আকৃষ্ট করার ক্ষেত্রে। না আমার কাছে মনে হয় ওই যে মর্নিং শো দ্য ডে বলে, আমি যেটুকু দেখছি তাতে খুব আশাবাদী হতে পারছি না, কিন্তু আমি আশাবাদী হতে চাই। আমার সমস্ত ব্লেসিংস তাদের প্রতি থাকবে, কিন্তু তারপরেও আমি এটা দেখছি না, এটা বললাম। বর্তমান অস্থিতিশীলতার কারণে জনগণের একটা আস্থা হারিয়ে যাচ্ছে, তা নতুন দলের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে? এছাড়াও আওয়ামী লীগের আবার নতুন করে আসার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? না, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো কি, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, উনি বক্তৃতা করেছে দেশে যে কি উন্নতি হয়েছে, আমার পিয়নের 400 কোটি টাকা, ও হেলিকপ্টারে চড়ে বাড়িতে যায়। তো ওকে সবাই চোর মনে করে না? ওকে ব্যাখ্যা দিতে হবে যে উনি এটা অন্যায় বলেছেন, ও চুরি করেছে, আর চুরি হবে না, মানুষের বিশ্বাস হতে হবে। এরা যে চোর লুটেরা এটা প্রতিষ্ঠিত, এটা কিন্তু গায়ের জোরে হয়নি। এটা একটা টাস্ক ফোর্স করেছে, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য রিপোর্ট দিয়েছেন। আমি জানি না পড়েছেন কি না, সাধারণভাবে যদি পত্রিকায় পড়েন আপনার বিশ্বাস হবে যে ক্ষমতায় যারা ছিল তারা চোর ছিল। তো ওদেরকে আপনি কেন সাপোর্ট করবেন? কেউ করবে না। তারা যদি ওটাকে কাউন্টার করে সত্য কিছু একটা প্রতিষ্ঠা করতে পারতো তাহলে হতো। তারা যদি এই চোরদের বাদ দিয়ে ওদের মধ্যে যে ভালো লোক আছে তাদেরকে নেতৃত্ব আনার চেষ্টা করতো তা হতো। কিন্তু শেখ হাসিনা তো ছাড়বে না, ও নিজেই প্রেসিডেন্ট থাকবে, তার ছেলেকেই পারলে সেক্রেটারি বানাবে, আর ভালো লোকগুলোকে দাবি রাখবে। তো কিভাবে হবে? আমি সম্ভাবনা দেখি না। আমি এই দলটার প্রতি বর্তমান সরকারের কোনো সহযোগিতা কিংবা দুর্বলতা থাকবে কিনা, এটা কোনো আপনার শঙ্কা আসে কিনা? না, দুর্বলতা তো আছে, সেটা তো প্রকাশিত। উনি বলেছেন, ডক্টর ইউনূস বলেছেন, এই ছেলেরা এত সংগ্রাম করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, তারা ভবিষ্যতেও কিছু করতে তো চাইবেই, মানে তারা ভবিষ্যতে রাজনীতি করতে চাইবে, এটা ঠিক। কিন্তু উনি ভয় পান যে দূষিত রাজনীতি, দুষ্কৃত কি বলে আপনার ক্রিমিনালাইজড পলিটিক্স দেশে চলছে, সেই পলিটিক্সে এরা আক্রান্ত হয়ে যায়। তার মানে উনি এদেরকে পুত পবিত্র মনে করেন, আর বাকি যাতে সেগুলো সব নষ্ট মনে করেন। তার মানে তার সাপোর্ট
আশীর্বাদ, ভালোবাসা, এদিকে তো বোঝা গেল। এটা কি নির্বাচনে প্রভাব ভালো হোক ফেলবে? খারাপ হোক নির্বাচনে ওইটা দেখবো পরে। কারণ এই যাদেরকে উনি আশীর্বাদটা দিলেন তারা যদি তার এই কথা প্রমাণিত করতে পারে তবে বাড়বে, যদি ভুল প্রমাণিত হয় তাহলে ডুবে যাবে। কিন্তু উপদেষ্টা মহলে ছাত্রদের কিছু অংশ আছে, তো পরবর্তী নির্বাচনে যে কারচুপি হবে না এর সম্ভাবনা কত %? না, তাদের রিজাইন করতে হবে। ইলেকশনের আগে রিজাইন করতে হবে? ইলেকশন আগে কেন, তাদের এখনই করা উচিত। তারা তো পলিটিক্সে আছে, এগুলো প্রশ্ন হচ্ছে তো 5টা বাস থেকে প্রশ্ন হয়েছে না। জি। আচ্ছা, আপনারা বলতে চাই যে সংবিধান সংস্কার নিয়ে যে ব্যাপারটা বলা হচ্ছে, আমরা রাজনৈতিক পুরনো যে দলগুলো আছে এই দলগুলো নিজেদের কতটুকু সংস্কার করতে পেরেছে বলে আপনি মনে করেন? অন্য দলগুলো, যে আমরা একবারে শেষ প্রশ্নগুলো নিব, আমাদের সময় একদমই কম, খুব সংক্ষেপে। অন্য কোন দলের মধ্যে কোনো সংস্কার প্রক্রিয়া নাই। এক কথায় উত্তর শেষ। জি প্লিজ। যে হচ্ছে বিএনপি, আমরা এর আগের ক্ষমতায় যখন ছিল তখন তারা, আমরা খাম্বা তারেক বলে বিভিন্ন সময়, সেটাই তো বললেন যে কোনো সংস্কারের উদ্যোগ নেই। সেই জায়গা থেকে আমরা কেন আবারও বিএনপিকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো? সেটা তো জনগণ ভোট দিলে আসবে। আপনি না আনলে না নেন, জনগণ ভোট দিলে আসবে। জি প্লিজ। আচ্ছা, বর্তমানে যে অস্থিতিশীল পরিস্থিতির মানে সম্মুখীন হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যেমন খুন খারামি, ধর্ষণ, মানে নানা দিক থেকেই কিন্তু নতুন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতেছে। আপনার কি মনে হয় এটা কি নতুন যেই নাগরিক কমিটি, এটা কি ব্যর্থতা, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো চক্রান্ত? এই বিষয়ে আমরা উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। প্লিজ, এটা কোনো প্রশ্ন আমরা একটু বলি, সরি প্লিজ। নাগরিক কমিটির তো এখানে কোনো দায় নেই, তারা কিছু করেনি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি একটু খেয়াল করবেন, গত 7 মাসে এই রকম ধর্ষণের কয়টা কাহিনী শুনেছেন আপনি? এই বাসের মধ্যে যেটা হলো এটা খুব বড় করে এসছে, বাকি 7 মাস এরকম নাই। কিন্তু গত সরকারের লাস্ট 7 মান্থে এর 7 গুণ নয় 70 গুণ বেশি হয়েছে। ওই তুলনায় এটা কম, এটা আমরা খেয়াল করছি না। এটাকে এত বেশি ফোকাস করা হচ্ছে যে এটাই বড় মনে হচ্ছে। আমরা একদমই শেষ, মানে আমরা কয়েকটা প্রশ্ন একবার এক লাইনে যদি বলতে পারেন, আমাদের সময় শেষ প্লিজ। কারণ আমরা তরুণ প্রজন্ম আসলে ওই যে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, এই স্লোগানে বিশ্বাস রাখতে চাই না। আমরা ভবিষ্যতে একটা সুন্দর এবং ঐক্যের বাংলাদেশ চাই। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহিংসতা, এই সহিংসতা নিরসনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে কি উপদেশ দিবেন? ধন্যবাদ। আর কেউ, একদম লাস্ট প্রশ্ন, আর কেউ না থাকলে আমরা শেষ, এটাই লাস্ট প্রশ্ন। জি মান্না ভাই। দ্য অনলি আনসার ইজ ডিসকোর্স। ডিসকোর্স নিশ্চয়ই বোঝেন, যত বেশি ইন্টারাকশন, পরস্পরের মধ্যে কথাবার্তা বলা, কথাবার্তা বললে অনেক সময় পরস্পর বুঝতে পারবেন, এটা করা দরকার। 7 মাসে ডক্টর ইউনূসের সরকার এই ব্যাপারটা নিরুৎসাহিত করেছেন, করেন, কোনো উদ্যোগী নেননি তিনি। দলগুলো কি আগ্রহী হয়েছে? মানে আমি যদি বলি যে জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেকগুলো দলের মধ্যে নানা ধরনের বিভেদ, কিংবা এই যে সেকেন্ড রেভলিউশন বলি, কিংবা অন্য যেটাই বলি, সেটাতে বিভেদটা কি প্রকাশ্য হয়? একটা ডিফিকাল্ট সাবজেক্ট দিলেন, যেটা আমি জানি যে অগ্রসর হওয়া যাবে না, আমি তাতে যাব না। কিন্তু আমরা এরকম সেমিনার অনেক করেছি। আমরা সেমিনার করলেই অন্যান্য সব পার্টিকে ডাকি। এই ইফতারের মধ্যে দেখবেন প্রত্যেককে ডাকছে এবং প্রত্যেকে বক্তৃতা দিচ্ছে, এগুলো তো ইন্টারাকশন। কিন্তু এইটার রেজাল্ট কি দাঁড়াবে এটা আমি এখন বলতে পারবো না, দেখবো ইফতারগুলো শেষ হয়ে গেলে। ধন্যবাদ আপনাকে মাহমুদুর রহমান মান্না, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। আমরা বলছিলাম, শুরুটা করেছিলাম এভাবে যে রাজনীতি এবং সেই রাজনীতি নিয়ে চর্চা বাড়ছে, নতুন প্রজন্ম তাতে আগ্রহী হচ্ছে, সেটা এক অর্থে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নেওয়া। কিন্তু সেই নতুন প্রজন্মের রাজনীতি কতটা সফল হবে তার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। পুরনো দলগুলো নতুনকে কিভাবে গ্রহণ করবে, কিংবা নতুন দলগুলো পুরনোদের সাথে কিভাবে মিলেমিশে বাংলাদেশের নতুন রাজনীতির পথ তৈরি করবে, সেই দেখার প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। জেরুসালেম প্রেজেন্টস, মিট দ্য পিপল।